শুভ সকাল বন্ধুরা। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, আর আমিও কিন্তু অনেক ভালো আছি। তো বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করে ফেললাম। ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে গেছি। তো তারপরেই মা বললো যে গাছে অনেকগুলো পেয়ারা হয়েছে, আর সব পেয়ারাই নাকি পাখিতে খেয়ে নিচ্ছে। তো দেখো যেরকম এই পেয়ারার অবস্থা, তো সেরকমই মা একদম গাছে উঠে পড়েছে। তো গাছে উঠে মা পেয়ারাগুলো পাড়ছিল, আর আমি নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরাচ্ছিলাম। আর এই গাছটায় আমাদের এই বছর এত পরিমাণে পেয়ারা হয়েছে, কখনোই এত পরিমাণে পেয়ারা হয় না, জানো তো। মানে অনেক দিনকার গাছ এটা, গাছটা কোনো একটা কারণে বাড়েনি। মানে যত তাড়াতাড়ি গাছটা বাড়ার কথা ছিল তত তাড়াতাড়ি কিন্তু বাড়েনি, একদম ছোট্টই হয়েছিল। সেই ছোট্ট গাছ ওই এক দুটো পেয়ারা হতো, আর এই পেয়ারাটা কিন্তু লাল পেয়ারা। আর পেয়ারাগুলো এত মিষ্টি, মানে ধারণার বাইরে, এতটাই মিষ্টি। বাজার থেকে পেয়ারা কিনে আনলে আমি খাই কিনে এনে, কিন্তু কখনোই এতটা মিষ্টি পেয়ারা আমি মানে দোকান থেকে কিনে এনে মানে পাই না। একটু প্রবলেম কি জানো, পেয়ারাগুলো একটু ভোকা, মানে একটু কানা কি একটু পোকা, তো এরকম। তো ঘরে গাছ বসালে তো এরকমই পেয়ারা হয়। তো যখন অনেকটা পেয়ারাগুলো পেকে যায় তখন কিন্তু পোকা হয়ে যায়, কিন্তু যখন একদম আধ পাকা থাকে এরকম অবস্থায় খেয়ে নিলে কিন্তু খুবই সুন্দর খেতে, খুবই মিষ্টি বললাম যে। তো দেখো পেয়ারা টেয়ারা পেরে তারপর চলে এসেছি সকালে চা বানাতে। চা বানিয়ে নিয়ে কিন্তু চাটা খেয়ে নিয়েছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর এই দেখো এই যে লোহার জিনিসটা দেখছো, এটা কিন্তু লোহার একটা জিনিস। তো এটা বিক্রি করবে বলে মা এখানে বার করেছিল, রাস্তার দিকে বের করেছিল। কারণ কি বলো তো, ওই যে লোহা ভাঙা টিন ভাঙাওয়ালাগুলো আসে না, তো তাদের কাছে বিক্রি করবে বলেই বার করেছিল। কিন্তু এটা যেই ওজনটা আমার বাবা করে রেখে দিয়েছিল, 16 না 17 কিলো ওজন এটার, কিন্তু সেই লোহা ভাঙা টিন ভাঙাওয়ালাটা বলছিল এটার 12 না 13 কিলো ওজন হচ্ছে। তো সেই জন্য মা দেয়নি, ওজন করালো, ওজন করিয়ে মানে দেখো কীরকমভাবে ওজনটা করছে। তো ওই কি বলে না, কোরেন না কি বলে না ওগুলো, তো ওইগুলো ছিল না এই লোকটার কাছে। তো তার কারণে কিন্তু ঠিকভাবে ওজনটা করতে পারছিল না, তো তার কারণে মার দেয়নি, বিক্রিটা করেনি। তো অন্য কোনো লোক আবার এলে লোহা ভাঙা টিন ভাঙা, তো তার কাছে বিক্রি করবে। আর এই লোহাটা কিসের বলো তো, আমার বাবা যে ইঞ্জিন ভ্যান চালায়, তো এই ইঞ্জিন ভ্যানেরই লোহা এটা। তো চলো এবার আগের ভিডিও যারা যারা কমেন্ট করেছিল তাদের নামগুলো ঝটপট নিয়ে নিই। তো মাম্পি লাইফস্টাইল থেকে খুব সুন্দর একটা বড় কমেন্ট করেছে, তো কমেন্টটা দেখে অনেক 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 ভালো লাগলো বনু। এরকমভাবেই সাথে থেকো, পাশে থেকো, ভালোবাসতে থেকো। আর সিম্পলি লাইফস্টাইল উইথ কুহেলি চ্যানেল থেকে কমেন্ট এসেছে একটা, সেটাও একটা বড় একটা সুন্দর কমেন্ট। তো সেই কমেন্টটার জন্য তোমাকে অনেক ধন্যবাদ বোন, মানে এত সুন্দর সুন্দর তোমরা কমেন্ট করছো, এত। আর বি উইথ মাইন্ড তোমার এই চ্যানেলের নামটা আমি নিয়ে নিলাম এখানে। তো জানো তো তোমাদেরকে একটা কথা বলতে চাই, যারা আমার ভিডিওতে কমেন্ট করো, লাইক করো, জানো তো সব বোনেরা, জানো তো দিদি ভাইয়েরা, কী বলো তো, সব দিন না ভিডিও করতে একদমই ইচ্ছে করে না, সব দিন ইচ্ছে করে না ভিডিও শ্যুট করতে, ভিডিও এডিট করতে। কখনো কখনো শরীর ভালো থাকে না, কখনো কোনো মন ভালো থাকে না, সারাদিনকার কাজ বাজ এসব থাকে, কখনো কখনো ব্যস্ত হয়ে যায়। কিন্তু তবুও মানে ইচ্ছে না থাকলেও কখনো কখনো ইচ্ছেটা যেন এমনি এমনি হয়ে যায়। কখনো ভাবি সকালে ঘুম থেকে উঠে ভাবি না আজকে আর ভিডিও শ্যুট করবো না, যাকগে, তো এরকম ভাবি। কিন্তু যখন দেখি সকালের দিকটা আবার তোমাদের একটা কমেন্ট চলে এসেছে আমার ভিডিওতে, কোনো একটা ভিডিওয়, তখন আবার কেন জানি না ইচ্ছেটা আবার বেড়ে যায়, ইচ্ছে শক্তিটা আপনা চলে আসে। তো মনে হয় যে বাহ, এরা তো আমার ভিডিও দেখছে, এরা আমার ভিডিওতে কমেন্ট করছে, নিশ্চয়ই আমার ভিডিওটা ভালোবেসে দেখছে। তাদের এতটা মূল্যবান সময়, তাদের 10-15 মিনিট, 12-13 মিনিট, সমস্ত সময় কিন্তু সব মানুষের মূল্যবান। সময়ের মতো মূল্যবান জিনিস কিছু হয় না। তো সেই মূল্যবান সময়টা তারা খরচ করে আমার যে ভিডিওটা দেখছে, নিশ্চয়ই তারা ভালোবেসে দেখছে, তাদের ভালো লাগছে বলেই দেখছে। তো না, আমার মানে ইচ্ছে না থাকলেও আমাকে তাদের জন্য ভিডিও বানাতে হবে। তো তারা আমাকে এতটা ভালোবাসছে, আমারও উচিত তাদের এই সময়টার দাম দেওয়া। তো আমি তোমাদের কথা ভেবে কিন্তু আরও সুন্দর সুন্দর ভিডিও আনবো। তো তোমরাও এরকমভাবেই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো। আসলে কি বলো তো, কখনো কোনো কাজ যদি আমরা ভালোবেসে না করি, সেই কাজটাতে আমরা যতই মুখ গুঁজে দিয়ে পড়ে থাকি, তো সেটাতে কখনোই আমরা সাফল্য পাবো না, যতক্ষণ না কাজটাকে আমরা ভালোবাসতে শিখবো। তো আমি না এই কাজটাকে আস্তে আস্তে ভালোবেসে ফেলছি। মানে কি বলবো, তোমাদের এই ছোট্ট ছোট্ট ভালোবাসাগুলো মানে আমাকে এতটা আনন্দ দেয়, এতটা মানে আমি খুশি হই তোমাদের এই ছোট্ট ছোট্ট কমেন্টগুলোতে, সুন্দর সুন্দর কমেন্টগুলোতে। তো আপনার এই জিনিসটাকে আমি ভালোবেসে ফেলছি, এই ভিডিও বানানোটাকে আমি ভালোবেসে ফেলছি শুধু তোমাদের জন্য। তো বন্ধুরা, তোমাদেরকে আজকে আমি একটা গল্প শোনাই। তো তোমরা বন্ধুরা দেখবে, আমি যখন আমার শ্বশুরবাড়িতে থাকি তখন আমি আরেক রকম হয়ে থাকি, আর যখন আমি বাবার বাড়িতে চলে আসি তখন আমি আরেক রকম হয়ে থাকি। মানে যেখানে যেরকম লাইফস্টাইল মেনটেন করা ঠিক বলে আমার মনে হয়, সেখানে আমি সেরকমই লাইফস্টাইলটাকে মেনটেন করি।
অতি মধ্যবিত্ত পরিবারের আমি একজন মেয়ে। আমার বাবা খেটে খাওয়া মানুষ, মানে ওই দিন এনে দিন খাওয়া মানুষ বলে না, ওই সেটাই। আমি ছোটোবেলা থেকে সমস্ত পরিস্থিতির সাথে মানিয়ে গুছিয়ে নিয়ে থাকতে শিখেছি। জীবনে চলার পথে অনেক অভাব, অনেক অনটন আমি দেখেছি, নুন আনতে পান্তা পোড়ানোর মতোও আমি অবস্থা দেখেছি। কিন্তু এইরকম অবস্থার মধ্যে একটা মানুষকে দেখেছি সমানে লড়াই করে যেতে, আর সেটা হচ্ছে আমার মা। আমার মা আমাকে সবসময় ছোটোবেলা থেকে বলতো, এখনও পর্যন্ত বলে, জীবনে যতই পরিস্থিতি কঠিন হয়ে যাক না কেন, যতই খারাপ অবস্থা চলে আসুক না কেন, কখনও কোনো মানুষকে ঠকিয়ে কারোর ক্ষতি করে বা কখনো খারাপ পথে পা বাড়িয়ে নিজের লক্ষ্যে পৌঁছাতে যাবি না। তো সব সময় আমার মা আমাকে এই একটা জিনিসে শিখিয়ে এসেছে, যেটা আমি ছোটোবেলা থেকে আজ পর্যন্ত মেনে চলি, আর ভবিষ্যতে আমি এই জিনিসটাই মেনে চলবো। আমার বাবা বললাম না, দিন এনে দিন খাওয়া মানুষ। আর আমাদের নিম্নবিত্ত মধ্যবিত্ত পরিবারে যারা আছো তারা অবশ্যই তারা জানবে যে আমাদের একটা সময় এমন আসে যখন আমরা হয়তো না খেয়েও একটা বেলা আমাদের কাটিয়ে দিতে হয়, তবুও নিজের মান, নিজের সম্মান বিক্রি করতে শিখিনি। বন্ধুরা, সেই দুপুরবেলা খেয়ে দিয়ে ঘুমিয়েছিলাম, ভিডিওটা অফ করেছিলাম, তো এখনও পর্যন্ত ভিডিও অন করাই হয়নি। এই এখন ভিডিওটা অন করছি, আবার ভিডিও শ্যুট করতে শুরু করলাম। তো এখন জানো তো সন্ধে হয়েই এসেছে, আর সোনামা এতক্ষণ ঘুমাচ্ছিল সেই দুপুর থেকে। তো সোনামা ঘুম থেকে উঠলো, আর আমার মা নিয়ে সোনামাকে একটু ঘুরতে গেছে, কারণ সোনামা ঘুম থেকে উঠলে একটু বায়না করে। সোনামা না, সব বাচ্চারাই হয়তো, বেশিরভাগ বাচ্চাই ঘুম থেকে উঠলে বায়না করে। তো সেই জন্যই মা একটু নিয়ে গেল সোনামাকে রাস্তার দিকে ঘুরতে। তো এক্ষুনি চলে আসবে, কারণ সন্ধে তো হয়েই আসছে, তো সেই জন্য এক্ষুনি চলে আসবে। আর মা আমাকে বলে গেল যে মা চাউমিন এনে দিয়েছে, তো একটু চাউমিন বানাতে বললো, তো চলো সেটাই এখন বানাই। এখনকার যুগে অনেক মানুষকে দেখি টাকা উপার্জন করার জন্য তারা অনেক খারাপ পথে পা বাড়িয়ে ফেলে। অভাব, অনটন, দারিদ্র তাদেরকে এমন নিচু পথে নিয়ে চলে যায়, যারা সেই নিচু পথে নামতে নামতে একদিন নিজেকে খুঁজেই পায় না যে তারা কী ছিল, কোথায় চলে এসেছে। তো আজকের এই গল্পটা বলার কারণ হচ্ছে এটাই। আসলে কি বলতো, আমার বাবার বাড়ির এরকম অবস্থা তোমরা তো দেখতেই পাও, মানে একদম মধ্যবিত্ত পরিবার যেরকম হয় সেরকমই আমার বাবার বাড়ি। তো এখান থেকে আমার শ্বশুর বাড়ির অবস্থাটা একটু ভালো, মানে সেরকম হাইফাই নয়, আর একটু বেশি মানে ভালো। তো তার জন্য আমাকে অনেকের কাছে অনেক রকম কথা শুনতে হয়। আমার বিয়ের পর আমার অহংকার হয়ে গেছে, তো কি অহংকার তারা দেখে আমি তো বুঝতে পারি না। তো তার জন্যই তোমাদেরকে এই গল্পটা আজকে আমি শোনালাম। তাদেরকে বোঝাতে পারি না যেই মেয়েটা ছোটোবেলা থেকে এত অভাব অনটনের মধ্যে দিয়ে বড় হয়েছে, সেই মেয়েটা আজ দুটো পয়সার মুখ দেখে কিভাবে তার অতীতটাকে ভুলে গিয়ে মানে অহংকারী হয়ে যেতে পারে। তো কোনো মানুষের এরকমই মনোবৃত্তি, তো তারা সেই জন্যই কথাগুলো মুখের মাঝে বলে দিতে পারে। তো যে যাই বলুক, আমার তাতে কিছুই যায় আসে না। তো এগুলো শুনি, সেই জন্য জাস্ট তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আসলে কি বলো তো, আমাদের সবার এই আমার জীবনের গল্প থেকে একটা জিনিসই শেখার আছে। জীবনে যতই কঠিন পরিস্থিতি চলে আসুক না কেন, যতই আমাদেরকে দারিদ্রতার নিচে নামাতে একদম ধুলোয় মিশিয়ে দিক, তবুও আমাদেরকে ঘুরে দাঁড়িয়ে উঠতে হবে, মানে সোজা পথে যেতে হবে, ঠিক পথে যেতে হবে। তাহলে ভগবান আমাদের সাথেই যাবে, সেই সোজা পথ দিয়ে আমাদের সাথেই হাঁটবে। আর যদি আমরা খারাপ পথে চলে যাই না, তাহলে ভগবান কখনোই আমাদের পাশে হাঁটবে না, কখনোই আমাদের সাথে থাকবে না, অপরন্তু কি আমাদের মাথা থেকে তার হাতটা একদম তুলে নেবে। তো আজকের এই গল্প থেকে আমাদেরকে এটাই শিখতে হবে যে জীবনে যত বাধাই চলে আসুক না কেন, সবসময় ঠিক থাকবো, ঠিক পথে হাঁটবো। তো গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, তোমাদের কার কি মতামত সেটাও কিন্তু জানিও। তো ফ্রেন্ডস, তোমরা তো দেখলে সন্ধ্যাবেলা কিন্তু চাউমিন বানিয়েছিলাম সোনামাকে খাওয়াবো বলে। তো সোনামা একদম অল্প একটু খেয়েছিল, তারপরে কিন্তু আমি আর ভাই দুজন মিলে একটু করে খেয়ে নিয়েছিলাম। আর তারপরে দেখো সোনামা আর আমার মা কীরকম এখানে বসে দুজনে খেলা করছে, আর আমি রান্নাবান্নাটা সামলাচ্ছিলাম। তো আজ রাতে খাওয়ার জন্য বানাচ্ছিলাম রুটি, সিমুই আর আলুর তরকারি। তো আলুর তরকারিটা প্রথমেই হয়ে গেছে, ওটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। রুটিটাও হয়ে গেছে, তারপরে কিন্তু আমি সিমুইটা বানাচ্ছিলাম। তো সিমুই বানানোর জন্য দুধটা ওদিকে বসিয়ে দিয়েছে। তোমরা তো দেখলে দুধে কতটা সর পড়েছিল, পুরো একদম মোটা সর। আমি তো দুধের সর খেতে অনেক ভালোবাসি, তাই আমি বেশি খেয়েছিলাম, আমার মা অল্প একটু খেয়েছিল। তো জানো তো বন্ধুরা, বিয়ের আগে আমি অনেকটাই রোগা ছিলাম, কিন্তু এখন আমি এতটাই মোটা হয়ে গেছি যে নিজের শরীরটাকে কমানোর অনেক চেষ্টা করছি, কিন্তু কখনোই কমাতে পারছি না। তো কীভাবেই কমাবো বলো? এরকম বাবার বাড়িতে এসে যদি এরকম ঘন দুধ খাই, এত ঘি খাই, তারপরে ছানা খাই, দুধের সর খাই, তো কীভাবেই বা রোগা হব বলো? তো এগুলো যদি আমি খেতে থাকি, কখনোই কারোর সাধ্যি নেই আমাকে রোগা করতে পারবে সে। তো তারপরে দেখো সিমুইটাও ভালো করে বানিয়ে নিলাম। আর রুটিটা বানাচ্ছিলাম যখন,
তো দেখো মা ঘরের মধ্যে রুটিটা বেলছিল আর আমি এখানে সেঁকছিলাম, তো সোনা মা ওখান থেকে রুটিটা এনে এনে আমাকে কিন্তু দিচ্ছিল। তো দেখো তারপরে সব কিছুই হয়ে গেছে, এবার আমরা খেয়ে নেব। আর সিমুইটা দেখো কত সুন্দর ঘন ঘন হয়েছে। তো চলো এবার আমরা খেয়ে দিয়ে ঘুমাতে যাই। আর তোমরাও চটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। তো চলো ফ্রেন্ডস, আজকের মতো টাটা বাই, গুড নাইট, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।